সোজাসুজি তারা 303 রাইফেল তারা ব্যবহার করেছে আমাদের আন্দোলনকারীদের উপরে। রবি তার মাথায় গুলি খায়। আমি যেদিন বেঁচে আসছি, এটা আল্লাহর কাছে আপনি অলৌকিক মজিজা ছাড়া আর কি বলবেন। বাঁচতে হলে আমাদেরকে লড়তে হবে, এই লড়াইয়ের বিকল্প আমাদের কিছু নাই। আমার মা আমার বসে আমাকে হাত বলে বলতেছে, বাবা তুই তাড়াতাড়ি বাসা থেকে চলে যা, তুই আসছিস, পুলিশ তোকে এখনই গ্রেফতার করে নিয়ে যাবে। আমি নিজে ওই দিন আমার শরীরে 71টি স্প্লিটার আমার শরীরে লাগে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান আমাদের অধিকারগুলোকে ফিরিয়ে দিয়েছে। Hello everyone, I am Tahmid Arifin Haq and welcome to another episode of The Honest Dialogue. আজকে আমাদের সাথে আছে শরীফউদ্দিন জুয়েল ভাই. He is the convener of বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ঢাকা মহানগর উত্তর. উনি জুলাই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন. আমরা আজকে তার অভিজ্ঞতা এবং সেখানের কিছু চমৎকার স্মৃতি এবং কিছু বিভীষিকাময় স্মৃতিতেও ফিরে যাব এবং সেই বিষয়গুলোতে কথা বলবো. আসসালামু আলাইকুম জুয়েল ভাই। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, আপনার ব্যক্তিগত জীবন থেকে সময় বের করে। তো আমাদের এই জুলাই সেগমেন্টে আমরা স্পেশালি পুরো জুলাই নিয়েই অনেক কিছু আলোচনা করছি যারা আমাদের গেস্ট আসছেন তাদের সাথে। তো আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাই আপনার জুলাইটা কেমন ছিল? আপনাকে ধন্যবাদ আজকে চ্যানেল ওয়ানের এই নিয়মিত পডকাস্টে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আজকে চ্যানেল ওয়ানের মাধ্যমে আসলে আমি আমার জুলাই আগস্ট যে আন্দোলন, বাংলাদেশের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা রেজিম গভর্নমেন্টের পতন হয়েছিল, এবং শুধু পতনই হয়নি, সে দেশ ছেড়ে পালিয়েছিল। সে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানটাই আসলে এটা একটা তিলে তিলে গড়ে ওঠা একটা আন্দোলন ছিল, গণ অভ্যুত্থান ছিল। সে আন্দোলনটার প্রথমে প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল যদিও কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে, এটা আন্দোলনটা তিলে তিলে গড়ে উঠেছিল। পরবর্তীতে এটা কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরিণত হয়েছিল, এবং সেটা 9 দফা থেকে সেটা 1 দফায় পরিণত হয়েছিল শেখ হাসিনা সরকারের পদত্যাগ, এবং সেটা তার সফল বাস্তবায়ন হয়েছিল 5ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার মাধ্যমে। আমরা যদি একটু পিছনে যদি যেতে চাই, দেখুন আসলে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানটা বাংলাদেশে কেন হয়েছিল? জুলাই আগস্টের গণ অভ্যুত্থানটা বাংলাদেশের 17টি বছর বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকারগুলোকে হরণ করেছিল, মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল, বাংলাদেশের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছিল। সোজা কথা, বাংলাদেশের মানুষ এখানে সোজা কথা একটি আজ্ঞাবহ সরকারের আন্ডার, একটি রেজিম সরকারের মানুষের একটু ছিল পরাধীন ছিল। সেখানে মানুষের কোনো কিছু স্বাধীনতা বলতে কিছু না। যখন মানুষের মৌলিক অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়, তার বাক স্বাধীনতাকে যখন কণ্ঠরোধ করা হয়, তাহলে সেই মানুষের কিন্তু যাওয়ার কোনো জায়গা থাকে না। তিলে তিলে সে ক্ষোভগুলো 17 বছরে বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল, সেটা জুলাই আগস্টের সে ছাত্র জনতার সে গণ অভ্যুত্থানে সেটা গণ বিস্ফোরণ কিন্তু ঘটেছিল। তারই ধারাবাহিকতায় আপনার যেটা শুরু হয়েছিল 2024 সালের, এটা খুব সম্ভবত জানুয়ারি মাস থেকে কোটা সংস্কার আন্দোলনটা শুরু হয়েছিল। কোটা সংস্কার আন্দোলনটা পরবর্তী ফেব্রুয়ারি মাস থেকে আপনার কোর্টে তখন এটাকে রিট পিটিশনটা যখন শুনানি হয়, তখন থেকে আস্তে আস্তে কিন্তু এটা দানারটা কিন্তু আস্তে বেঁধে ওঠে, এবং এটা জুন মাস থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে আস্তে আস্তে সে একটা দেখা গেছে যে আপনার এই আন্দোলনটা গড়ে ওঠে। জুলাই মাসের এই আন্দোলনটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, এবং আমি যদি আমার ব্যক্তিগতভাবে যদি সেই আন্দোলনটার কথা বলতে চাই, যখন জুলাই মাসে যখন সারা বাংলাদেশে যখন এখানে আপনার কোটা সংস্কার আন্দোলনটা যখন আস্তে আস্তে যখন এটা দানা বাঁধতে লাগলো, যেহেতু আমি একটি রাজনৈতিক দলের আমি কর্মী, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা সিটি নর্থের আমি আহ্বায়ক, এবং পাশাপাশি যুবদল আমি কেন্দ্রীয় কমিটির আমি ভাইস প্রেসিডেন্ট। আমি সেই দলের একজন ছাত্রদের সেই কোটা সংস্কার আন্দোলনটাকে যৌক্তিক ছিল, এবং সেই কোটা সংস্কার আন্দোলনকে আমার দল সর্বাত্মক সমর্থন দিয়েছে, এবং আমরাও কিন্তু জাতীয়তাবাদী যুবদল আমরাও কিন্তু সেই আন্দোলনটাকে সমর্থন জানিয়ে তাদের সেই যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনটাকে আমরা বিভিন্ন পর্যায়ে সমর্থন দিয়ে এসেছি। কিন্তু সে আন্দোলনটি চলমান সময়ে কোটা আন্দোলনটি যখন 17ই জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাইদকে যেভাবে আপনার
গুলি করে মেরে ফেলা হলো এবং সাইদের সে দুহাত প্রসারিত করে যখন সে গুলিটিকে তার বুকে যখন সে তখন ধারণ করলো সেই গুলি, সেই আবু সাইদের মৃত্যুর পরে কিন্তু সারা বাংলাদেশের সেই আন্দোলনটা কিন্তু অগ্নি একটা দাবানলের মতো কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়ে। এবং এই পরবর্তীতে সেই 17ই জুলাই সে আন্দোলনটা সারা বাংলাদেশে যখন ছড়িয়ে পড়ে, আবু সাইদের সে বিরচিত মৃত্যু, যে মৃত্যুকে যে সে নিজের বুকে সে দুই হাত প্রসারিত করে আলিঙ্গন করে নিয়ে আমাদেরকে দেখিয়ে দিল যে লড়তে হবে, শহীদ হতে হবে, তা নাহলে বিজয়ী হতে হবে। আবু সাইদের এই মৃত্যুটা সারা বাংলাদেশের অগ্নি স্ফুলিঙ্গের মধ্যে ছড়িয়ে পড়ে এবং 18ই জুলাই কিন্তু আমরা কিন্তু সারা বাংলাদেশের, তখন কিন্তু আবু সাইদের এই মৃত্যুটা সারা বাংলাদেশের 18 কোটি মানুষের চোখ কিন্তু খুলে দিয়েছে যে রেজিমের অধীনে আমাদেরকে আন্দোলন করতে হবে, আমাদেরকে প্রতিরোধ করতে হবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে গর্জিয়ে তুলতে হবে। এবং দেখেন, আবু সাইদের মৃত্যুর ঠিক আগে কিন্তু আমাদের চট্টগ্রামে কিন্তু আমাদের ওয়াসিম, আমাদের ছাত্র ওয়াসিমের মৃত্যু হয়েছে। ওয়াসিমের মৃত্যু প্রথম শহীদ আন্দোলনের প্রথম শহীদ ওয়াসিম, এবং এরপরে আমাদের আবু সাইদ। ওয়াসিম এবং আবু সাইদের এই মৃত্যুটা সারা বাংলাদেশের মানুষের চোখ খুলে দিয়েছে এবং তাদের মানুষ দেখিয়ে দিয়েছে যে আমাদেরকে এখন বাঁচতে হলে আমাদেরকে লড়তে হবে, এই লড়াইয়ের বিকল্প আমাদের কিছু নাই। তারই ধারাবাহিকতা কিন্তু আমরা সারা বাংলাদেশে আমরা 18ই জুলাই থেকে সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ ওই দিন থেকেই তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু তারা কিন্তু রাস্তায় নামে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের তৎকালীন এখনকার মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আমাদেরকে 17ই জুলাই আমাদেরকে সর্বাত্মকভাবে আর দূরে থেকে দাঁড়িয়ে সমর্থন নয়, রাজপথে নেমে আমাদের সে ছাত্র ভাইদেরকে আমাদের সমর্থন জানিয়ে তা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সে লড়াই করার সেই নির্দেশনটা আমরা পাই। আমরা জানতে চাই যে আপনার ব্যক্তিগত যে ইনভলভমেন্ট জুলাইয়ের সাথে, সেটা কয় তারিখ থেকে শুরু হয়, কবে থেকে শুরু হয়, এবং এটা সূত্রপাতটা কিভাবে হয়? আবু সাইদের মৃত্যুর পর, ওয়াসিম এবং আবু সাইদের মৃত্যুর পর 18ই জুলাই আমরা তখন উত্তরায় যেটা স্পট যেটা আছে, যেমন আসলে উত্তরার স্পটে যেটা ছিল আপনার রাজলক্ষ্মী এবং বিএনএস সেন্টার, জসীমউদ্দিনের পর থেকে রাজলক্ষ্মীর পর হলো বিএনএস সেন্টার। এইখানে আমাদের যেখানে সকাল 9টার সময় থেকে আমরা জড়ো হই, সেখানে আমাদের ছাত্র বন্ধুরা তারাও সেখানে জড়ো হয় এবং পাশাপাশি আমরা রাজনৈতিক দলের আমরা কর্মী যারা জাতীয় যুব দলের এবং আমার নেতৃত্বে আমাদের বিএনপির নেতাকর্মীরা সেখানে আমরা জড়ো হই আবু সাইদের এবং ওয়াসিম আবু সাইদের হত্যাকাণ্ডের পরে থেকে। তো ওই দিন বলা ছিল 18ই জুলাই সারা বাংলাদেশের সবচেয়ে বেশি হত্যাকাণ্ড 18ই জুলাই হয়েছে। এবং আমি যেখানে দায়িত্ব পালন করি বা আমি যখন আন্দোলনে আমি নিজে থেকে যখন আমি সেখানে আমি আন্দোলনে অংশগ্রহণ করি, 18ই জুলাই ওই দিন কিন্তু আমি উত্তরায় যেখানে ঠিক জসীমউদ্দিন আপনার উত্তর আজমপুর বাস স্ট্যান্ডের সামনে যেটা আমির কমপ্লেক্স মার্কেট, সে আমির কমপ্লেক্সের মার্কেটের সেখান থেকে যে রাস্তাটা সম্ভবত রাস্তাটার নাম হচ্ছে রবীন্দ্র সরণি, যে রাস্তাটা সোজা পশ্চিম দিকে চলে গেছে, ওইখান থেকে আমরা কিন্তু আন্দোলনের ওদিকে কিন্তু আপনার উত্তরা পূর্ব থানাটা এবং উত্তরা পূর্ব থানার পরে আছে হলো জসীমউদ্দিন মোড়, ওদিক থেকে কিন্তু র্যাব এবং পুলিশ তারা আমাদেরকে কিন্তু মানে বৃষ্টির মতো তারা আমাদের মোহর তারা আমাদেরকে গুলিবর্ষণ করতেছে। এবং আমরা সেখানে কিন্তু দাঁড়িয়ে আমরা কখনো সে দেখা গেছে যে আমরা একটি টিনের যে চালগুলো আছে, টিনের চাল, হ্যাঁ, সে সেগুলোকে বলা ছিল আমরা একরকমভাবে আমরা কিন্তু ঢাল হিসেবে ব্যবহার করে আমরা ওগুলাকে নিয়ে আমরা সামনে বাড়াচ্ছি, ওগুলাকে নিয়ে তাদেরকে আমরা আবার প্রতিরোধ করার চেষ্টা করতেছি পুলিশদেরকে, তারা আবার গুলি করতে আসতেছি এবং একটি পর্যায়ে কিন্তু পুলিশের সেটা কিন্তু এটাকে গাড়িটার নাম আমার ঠিক মনে নেই, যেটা সাজোয়া যান যেটাকে বলে, যেটা দিয়ে যে রাবার বুলের যারা মুহূর্ত কয়েকশো রাউন্ড গুলি যখন বের হয়, তারা সেই গাড়ি কিন্তু তারা নিয়ে আসলো, তারা আমাদের উপর আর্মার্ড ভেহিকল পুলিশের, আমাদেরকে তখন সেখানে তারা আক্রমণ করতে লাগলো। ওই দিন সে আমির কমপ্লেক্সের পাশে যে রবীন্দ্র সরণি, শহীদ মুগ্ধ কিন্তু তখন সেই স্পটে আমাদের সাথেই ছিল, আমরা একসাথেই ছিলাম। আমরা যখন মেইন রাস্তাতে আমরা যখন পুলিশের সাথে আমরা বারবার আমরা তাদের সাথে প্রতিরোধ গড়ে তুলতেছি, পুলিশ র্যাব বিডিআর তাদের সাথে আমরা প্রতিরোধ গড়ে তুলতেছি, আবার যখন আমরা তাদের প্রবল গুলি বর্ষণের মুখে আমরা রবীন্দ্র সরণির একটু ভিতরে এসে যাচ্ছি, আবার তখন কিন্তু তার গুলিটা থামলে আমরা ওখান থেকে আবার সবাই একসাথে বের হয়ে আবার পুলিশে কিন্তু আমরা অ্যাটাকে যাচ্ছি। ওটা ছিল 18ই জুলাই, সেটা ওই দিন শুধু এক উত্তরা স্পট আজমপুর স্পট থেকে ওই দিন 7 জন শহীদ হয়। এই 7 জন শহীদের মধ্যে অন্যতম হচ্ছে শহীদ মুগ্ধ। 18 তারিখে 7 জন এক উত্তরা থেকেই শহীদ হয়। এবং এখানে
আমি নিজে ওই দিন আমার শরীরে 71টি স্প্লিটার আমার শরীরে লাগে। আমি নিজে আমার শরীরে 71টা স্প্লিটার লাগে। ওই 71টা স্প্লিটার খেয়েও 71টা স্প্লিন্টার জি আমার শরীরে এখনও আছে, মনে হয় প্রায় 8-10-12টা এখনও আছে। এখনও আমার নাভির গোড়ে এখনও আমার রাত্রেবেলা এখনও প্রচণ্ড ব্যথা দেয়, এবং এটা আমি অলরেডি আমার চিকিৎসকের পরামর্শ এটা নিচ্ছি। আসলে এটা আমার মনে হয় একটা সার্জারি অপারেশনে মনে হয় আমার যেতে হবে। এটা এখন আমাকে প্রচণ্ড পেইন দেয় এখনও। তো ওখানে 7 জন শহীদ হয় এবং কয়েকশো তারা গুলি খেয়ে যাদের বুক ঝাঁঝরা হয়ে গিয়েছে, অনেকের চোখ নষ্ট হয়ে গেছে। আমি ওই দিন শুধু আন্দোলনে শুধু আমি নেতৃত্ব আমি দেইনি, ওই দিন পাশাপাশি যারা আহত হচ্ছে তাদেরকে আমি কোলে করে নিয়ে তাদেরকে রিক্সাতে তুলে দিয়ে তাদেরকে আমি হাসপাতালে পাঠাচ্ছি। ওখানে আমাদের সন্নিকটের খুব একটা প্রাইভেট ছোট একটা হসপিটাল ছিল, RMC হাসপাতাল, যেটা উত্তরার BNS সেন্টারে ঠিক পশ্চিমে পড়ছে, আর ওখানে পাঠায়। এবং বাকি যারা আরও বেশি গুরুতর হয় তাদেরকে উত্তরা আধুনিক হসপিটাল, যেটাকে বাংলাদেশ মেডিকেল, ওখানে পাঠায় তাদেরকে। আমরা কিন্তু ওখানে তারা গুলিবদ্ধ হয়ে তারা পড়তেছে, লুটিয়ে পড়তেছে, আমরা আবার দৌড়িয়ে যাচ্ছি, তাদেরকে রিক্সায় তুলে তাদেরকে আমরা সেখানে আমরা হাসপাতালে পাঠাচ্ছি। এর মধ্যে একটা ছেলে নাম হচ্ছে ছাত্রদল নেতা, যুবদল ঢাকা, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের রবি, তার মাথায় গুলি খাই। রবি তো আমরা তো ওই দিন তো ভেবেই নিয়েছিলাম রবি মনে হয় মারা গিয়েছে। যাক, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, রবি বেঁচে আছে এখনো। তো রবিকে তখন আমরা উত্তর আধুনিক হাসপাতালে পাঠাই। তো ওই দিন আসলে মানে এটা এই বিভৎসতাটা, এটার আসলে এই প্রতিরোধটা, একদিক দিয়ে আমরা হচ্ছি প্রতিরোধ গড়ে তুলছি, আর একদিক দিয়ে হলো আওয়ামী মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার যাদেরকে আমি বলবো অনুগত, তাদেরকে সে বাহিনী যেটা বলবো আসলে বলতে গেলে অনেক স্ল্যাং চলে আসে, তো তাদেরকে আসলে তারা যেভাবে আমাদেরকে লেলিয়ে দিয়েছিল, কুকুরের মতো আমাদের পিছনে লেলিয়ে দিয়েছিল। এবং উত্তরা পূর্ব থানা যেটা ছিল সেটা কিন্তু ছিল আর একটা, কিন্তু ওদের কিন্তু একটা টর্চার মানে ছেলেটা ছিল ওখান থেকে। তারা কিন্তু পুলিশ কিন্তু বারবার ওদিকটা ভিতর থেকে, থানার ভিতর থেকে এসে আমাদেরকে গুলি করে আবার ভিতরে কিন্তু চলে যাচ্ছে। এবং একটা পর্যায়ে কিন্তু আমরা সেই উত্তরা পূর্ব মানে বিক্ষুব্ধ ছাত্র জনতা উত্তরা পূর্ব থানাটাকে কিন্তু জ্বালিয়ে দেয় একটা পর্যায়ে। এটা দেখে কিন্তু উত্তরা পূর্ব জ্বালানো হয়েছিল। এবং পুলিশ অফিসারও মারা গিয়েছিল। পুলিশ অফিসার মারা গিয়েছিল কিনা জানি না। তৎকালীন আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী গাজীপুরের জাহাঙ্গীরের পিএস মারা গিয়েছিল, মেরে ঝুলিয়ে রেখেছিল খুব সম্ভবত। হ্যাঁ, রেখা হয়েছিল। এবং এখানে দেখুন জাহাঙ্গীর তার পিএসকে দিয়ে, জাহাঙ্গীরও শুনেছে জাহাঙ্গীর ওখানে ছিল, কিন্তু আসলে ছাত্র জনতারা আমরা আসলে ধাওয়া করে ওকে ধরতে পারিনি আর কি। সেদিন আপনি ওখানে ছিলেন? হ্যাঁ, সেদিন আমি ওখানে ছিলাম। তো ওই জায়গাটাতে আসলে আমরা এইভাবে সে দুর্বার আন্দোলন আমরা গড়ে উঠি। আমি বিগিনিং এর কথা জিজ্ঞেস করেছি, বাট আমি যতটুকু জানি আপনার নামে খুব সম্ভবত 3 শতাধিক মামলা ছিল এই ঘটনার আগে, জুলাইয়েরই আগে, মানে এই ফ্যাসিস্ট রেজিমের টাইমে। তো এইটার ব্যাপারে কিছু একটা বলবেন যে কিভাবে, আমি কোথায় ছিল আপনি, কি তখন সেফলি আশেপাশে বিচরণ করতে পারতেন কিনা, মানে জীবনটা কেমন ছিল তখন? আওয়ামী লীগের 17টি বছর আমি সম্পূর্ণ ফেরারি জীবনযাপন করেছি। 17 বছর একদম শুরু থেকে হলো 17টি বছর আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকেই। আওয়ামী লীগ যেদিন আপনার 2008-এর খুব সম্ভবত 28 ডিসেম্বর বা 29 ডিসেম্বর সাধারণ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ যেদিন তারা হলো সংসদ নির্বাচনে জয়লাভ করলো, ওই দিন রাত্রেবেলায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা করে, মানে জেতার পরপরই হামলা। হ্যাঁ, ওই দিন নির্বাচনের ফলাফল যখন ঘোষণা ওই দিন রাত্রেবেলায়, ভোরও হয়নি, আমার বাড়িতে তখন হামলা করে। আপনার সেই ফেরারি জীবন থেকে জুলাই পর্যন্ত জার্নিটা কেমন ছিল? আসলে আল্লাহর কাছে প্রথমে লাখো শুকরিয়া আদায় করি মহান রাব্বুল আলামিনের কাছে। আজকে যে আসলে আমি আপনার সামনে এখানে বসে কথা বলছি, আসলে এটাই তো আল্লাহর সবচেয়ে বড় মুজিজা। আল্লাহ পাকের লাখো শুকরিয়া। আসলে আমার তো আজকে বেঁচে থাকার কথা না। আজকে তো আপনি যদি সিম্পল আপনাকে শুধু জুলাই আগস্টের আন্দোলনের কথা বলি, ওই দিন 18 জুলাই 19 জুলাই, তখন 18 জুলাইয়ের কথা বলি, যেদিন শহীদ মুগ্ধ যখন উত্তরে তিনি শহীদ হন, ওই দিন আমার কোলের উপরে 2 জন গুলিতে ঝাঁঝরা খেয়ে 2টা ছেলে যখন আপনার রাস্তায় লুটিয়ে পড়লো, আমি ওদেরকে কোলে নিয়ে যখন রিক্সাতে তুলে দেব, আমার হাতে 2টা ছেলে মারা যায়, ওই দিন শহীদ হয়। আমার শরীর ওই দিন 71টা স্প্লিটার লেগেছিল, ওই দিন তো আমিও মারা যেতে পারতাম ভাই।
আমি যেদিন বেঁচে আসছি এটা আল্লাহর কাছে আপনি অলৌকিক মজেজা ছাড়া আর কি বলবেন। আমাকে 2013 সালে আমাকে যেদিন ডিবি পুলিশ যেদিন আমাকে গ্রেফতার করে, তখন আমাকে তারা টানা 42 দিন তারা আমাকে রিমান্ডে রাখে। বলা চলে এটা একটা আয়না ঘরই ছিল, আমাকে রাখে আয়না ঘরে। হ্যাঁ, 42 দিন গুম ছিলাম আমি তখন সেখানে। তা আমি ওখান থেকে বেঁচে আসব এটার গ্যারান্টি কোথায় ছিল? একসব আল্লাহ পাকের অশেষ রহমত। 28 অক্টোবর 2023 সাল পল্টনে যখন বিএনপির সে ঐতিহাসিক জনসভাটাকে যখন মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা যখন ক্র্যাকডাউন করলো, চতুর সাইড থেকে যখন পুলিশ এসে যখন এটাকে আপনার গুলি চালিয়ে যখন এটাকে জনসভাটাকে ভণ্ডুল করে দিল, আপনারা খেয়াল করে দেন মহাসচিব বক্তব্য রাখার ঠিক আগ মুহূর্তে কিন্তু আপনার চতুর সাইড থেকে পুলিশ কিন্তু সে জনসভাকে টার্গেট করে কিন্তু গুলি বর্ষণ করতে থাকে। আমরা যুবদল ঢাকা মহানগর উত্তর ছিলাম, সে পল্টনের আমাদের জনসভার যে মঞ্চ ছিল তার পশ্চিম পাশে, দ্যাটস মিন এটাকে বলে আপনার হচ্ছে স্কাউট ভবন। স্কাউট ভবনের ওখান থেকে কিন্তু পুলিশ আমাদেরকে গুলি করতেছে এবং আমরা কিন্তু লাঠি হাতে খালি বলা চলে খালি হাতে পুলিশের আমাদের সাথে কিন্তু লড়াই করতেছি। ওই দিনে কিন্তু আমার শরীরে কিন্তু 54টা স্প্লিটার হয়। ওই দিন আমাদের যুবদলের ঢাকা মহানগর উত্তরের আমার সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ সহ যুবদল ঢাকা মহানগর অনেকে আমরা নেতাকর্মী ওই দিন আমরা আহত হই। তা আসলে ওই প্রতিটা জায়গাতে আসলে ভাই এরকমভাবে আসলে আমাদেরকে যেটা করছে, এবং আজকে একটি ঘটনা আপনাদেরকে যেটা না বললেই না, আপনি যদি আবার প্রিভিয়াস কথা যদি জিজ্ঞাসা করেছেন, 2013 সালে খুব সম্ভবত ডিসেম্বর মাসের কথা বলছি আমি, আমাকে 29 নভেম্বর অথবা 30 নভেম্বরের ঘটনাটা। আমাদের তৎকালীন বিএনপি নেতা নাখালপাড়ার সাজিদুল ইসলাম সুমন, সাজিদুল ইসলাম সুমন ভাইকে যেদিন আপনার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে যেদিন তাকে র্যাব তুলে নিয়ে গিয়ে গুম করে ফেলে, তো এখনো কোনো সন্ধান নেই। সুমন ভাই সহ 6 জন ওই দিনকে গুম হয়েছে। ওই দিন দেখুন আল্লাহ পাক আমাকে অলৌকিকভাবে কীভাবে বাঁচিয়েছে। সুমন ভাইয়ের সাথে ওই দিন বসুন্ধরা আবাসিক এলাকার তখন আমাদের কিন্তু অবরোধের কর্মসূচি, টানা অবরোধের কর্মসূচি চলছে সারা বাংলাদেশে, তত্ত্বাবধায়ক সরকারের দাবির দিয়ে এক দফা দাবিতে আন্দোলন চলছে। আমি সুমন ভাই শহর আমরা তখন প্রায় আমরা এরকম সন্ধ্যার পরে আমরা বসতাম যে আগামীকালের পিকেটিংটা আমরা কিভাবে করব, পিকেটিংটা আমরা কীভাবে সাকসেসফুলি করব, অবরোধের পিকেটিংটা। তো সুমন ভাই, আমি তখন ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, 2013 সালের কথা বলছি, যখন ছাত্রদল ঢাকা মহানগর উত্তরটা ছিল অবিভক্ত। এখন তো ছাত্রদল ঢাকা মহানগর উত্তরটা ভেঙে 2 ভাগ হয়েছে, তখন অবিভক্ত ছিল। আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম তখন। উত্তরা থেকে বলা চলে মহাখালী ফার্মগেট এই অঞ্চল পর্যন্ত আসলে আন্দোলনের পিকেটিংয়ের নেতৃত্ব আমরাই ছিলাম, সুমন ভাই, আমি। মানে সুমন ভাইকে যেদিন তুলে নেওয়া হয় সেদিনকে আপনাকেও হ্যাঁ, আমি ওটাই বলছি। তো ওই দিন আমরা আন্দোলনের তখন আমাদের আসলে তখন যেহেতু আমরা বসতাম একসাথে, বসে পিকেটিংটা কীভাবে কী করতে হতো এবং পিকেটিংয়ের জন্য আমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টের স্পটের ছেলেপেলেদেরকে ডেকে তাদেরকে আমরা প্রয়োজনীয় সহযোগিতাগুলো আমরা দিতাম পিকেটিং করার জন্য। ওই দিন আমারও তখন সন্ধ্যার সময় সুমন ভাইয়ের সাথে ওখানে যাওয়ার কথা, ঘটনাটা একেবারে না বললেই না। ঠিক তার আগের দিনও আমরা ওই স্পটে বসে সুমন ভাই সহকারে আমরা বসে তখন কিন্তু আমরা সেই এভাবে প্ল্যানিংটা করেছি। প্রচণ্ড মশা ছিল শীতের শুরুতে, প্রচণ্ড মশা। আপনি যদি বসুন্ধরা আবাসিক এলাকা সম্পর্কে যদি খবর রাখেন, প্রচুর মশা থাকে। তো ওই এমন অবস্থাটা ছিল, সন্ধ্যার পরে আমরা বসেছি, এভাবে হাত দিচ্ছি, দেখেছি 100-200 মশা মনে হয় মরতেছে, কথা বলতেছি মুখের মধ্যে দিয়ে মশা চলে যাচ্ছে। আমি রাত্রেবেলা আমি দেখা গেছি আমার বলা চলে খেতেও পারিনি। তো পরের দিন আবার যখন সুমন ভাইকে যেদিন গুম করে, পরের দিন আবার সুমন ভাই বিকালবেলায় সুমন ভাইয়ের সাথে আমার কথা হলো। সুমন ভাই আমাকে আদর করে তুই বলে ডাকতো। সুমন বললো যে কালকে যেখানে আসছিলি ওখানে চলে আয়। তা আমি বললাম যে সুমন ভাই, কালকে রাত্রেবেলা ওখানে এত মশা ছিল, আমার মুখের মধ্যে অনেকগুলো মশা ঢুকে গেছে, ভাই আমি ওখানে যেতে পারবো না, আজকে জায়গাটা চেঞ্জ করেন। তো সুমন ভাই দুষ্টমি করে বললো যে তুই তো একটু শৌখিন, তোর শৌখিনতা, আমি তো তোর মতো এত শৌখিন না। তাহলে ঠিক আছে, তাহলে তুই এক কাজ কর, তুই ওখান থেকে তাহলে তুই মাগরিবের নামাজ পড়া তাহলে তুই বসুন্ধরা গেটের বাইরে তুই কোথাও অপেক্ষা কর, আর ছেলে পেলে যেহেতু ওরা 5-6 জন আমার কাছে আসছে, ওদেরকে আমি বিদায় দিয়ে আমি তোর সাথে আমি দেখা করতেছি, তুই ওদিকে থাক। এটাই কি ওনার সাথে শেষ কথা? ওটাই সুমন ভাইয়ের সাথে আমার শেষ কথা।
আমি মাগরিবের নামাজটা পড়লাম, পড়ে যেখানে সুমন ভাইয়ের সাথে আমার দেখা হওয়ার কথা সেখানে আমি গেলাম। আধা ঘন্টা চলে যাচ্ছে, 1 ঘন্টা চলে যাচ্ছে, কোনো খবর নেই, সুমন ভাইয়ের খবর নাই, সুমন ভাইয়ের মোবাইল বন্ধ। হয়তো আল্লাহ আপনাকে এই জুলাইয়ের জন্যই সেদিন সেভ করেছিল, এই জুলাই আপনার যে অবদানটা থাকবে আল্লাহ ভালো জানে। তো আবার আমরা একটু জুলাইয়ে ফিরে আসি। তো 18 আগস্টের কথা বললেন, 7 জন মারা গেছে, 2 জন আপনার হাতেই মারা গেছে। তো এরপরে কি হতে থাকলো ধারাবাহিকতায় আপনার যে অ্যাট্রসিটি বা যে ঘটনাগুলো যা আপনার সাথে ঘটেছে এগুলো যদি একটু। এরপরে আমরা 19শে জুলাই যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ভাইয়া যখন আমাদের বললেন যে সারা বাংলাদেশে জুলাই আন্দোলনটা 19শে জুলাই, তখন আমাদের শুক্রবারে, দিনটা খুব সম্ভবত শুক্রবার ছিল, জাতীয় প্রেস ক্লাবের ওখানে আমাদের একটা প্রোগ্রাম থ্রো করা হলো। রিজভী ভাইকে সকালে 10টার সময় ওখানে গ্রেফতার করার পরে তখন প্রেস ক্লাবের আশেপাশে আমরা জড়ো হয়ে গিয়েছিলাম। তো আমি যেখানেতে ছিলাম প্রেস ক্লাবের ঠিক উল্টা পাশে যে একটা রাস্তা শিল্পকলা একাডেমির সামনে দিয়ে গিয়েছি, ওই রাস্তায় তখন আমাদের বর্তমান যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই এমপি, আমি যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এরা সহ আমরা বেশ কিছু আমরা যুবদলের নেতা কর্মী ওই রাস্তায় তখন আমরা প্রায় 2-3 ঘন্টা বিডিআর এবং পুলিশের সাথে তখন আমাদের যুদ্ধ চলে মানে আমরা প্রতিরোধ করি। আমরা তো ভাই খালি হাতে, আমাদের হাতে তো অস্ত্র নেই, লাঠি আছে, বড়জোর আছে, রাস্তায় পড়ে থাকা ইটের টুকরা, এগুলো দিয়ে তখন আমরা তাদেরকে প্রতিরোধ করতেছি। একটা পর্যায়ে যখন তারা মোহর গুলির পর আমরা টিকতে না পারি, তখন আমরা কাকরাইল মোড় থেকে আমরা মালিবাগ হোসাব টাওয়ার এই রাস্তাটা পুরোপুরি তখন আমরা নিয়ন্ত্রণে নিয়ে সেখান থেকে কিন্তু আমরা পুলিশদের সাথে আমাদের কিন্তু দফায় কিন্তু আমাদের এটা চলে। এবং ঠিক ওই সময় ওই দিনের ওই প্রোগ্রামগুলো সন্ধ্যার সময় শেষ করে এসে যমুনা ফিউচার পার্কের সামনে আমরা কিন্তু আবার তখন আন্দোলন আমরা আবার চলে যাই যমুনা ফিউচার পার্কের সামনে। তখন নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং আমরা স্থানীয়রা যারা ছিলাম আমরা সবাই মিলে তখন ওই দিন রাত্রেবেলায় আপনি খেয়াল করে দেখবেন, ওই দিন রাত্রেবেলায় কিন্তু আপনার বিডিআর, পুলিশ, র্যাব এবং আমরা এমন কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দেখেছি যাদেরকে দেখে আমাদের বাঙালি মনে হয়নি, বাংলাদেশি মনে হয়নি। তারা আমাদের উপরে কিন্তু নির্বিচারে গুলি চালিয়েছে। এবং সোজাসুজি একটা কথা আমি এখানে একটা বর্ণনা, যেখানে আমার যুবদলের এটা 17 নম্বর ওয়ার্ড পড়ে, যেটা ভাটারা থানার আব্দুল আজিজ সড়ক, ওখানে আমার একটা যুবদলের কর্মী ছিল আমজাদে ওই দিন রাত্রেবেলায় 19শে জুলাই রাত্রেবেলায় আমজাদের চোখে একটা রাইফেলের এদিক দিয়ে গুলি লেগে এদিক দিয়ে বের হয়ে গিয়েছে এবং আমজাদকে আমরা হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করছে। আমজাদকে আমরা কর্মীটাল হাসপাতালে নিয়ে গেছিলাম। সোজাসুজি তারা 303 রাইফেল তারা ব্যবহার করেছে আমাদের আন্দোলনকারীদের উপরে। এরপরে তো 20শে জুলাই আসলো, 20শে জুলাই সম্ভবত কারফিউ ঘোষণা করা। আমরা তো AK-56 এর কথা শুনেছি, অথবা চাইনিজ রাইফেলের কথা শুনেছি, 303 রাইফেল, 7.62। জি তার চোখের এদিক দিয়ে একটা গুলি লেগে এদিক দিয়ে মাথার পিছন দিক দিয়ে বের হয়ে গিয়েছে আমজাদ। আমরা কুর্মিটোলা হাসপাতালে আমরা নিয়ে যাওয়ার সাথে সাথে লাস্ট ওখানে তারা মৃত ঘোষণা করলো। আমজাদের আত্মীয় স্বজন সহকারে আমজাদেরকে পাঠালাম এবং লাস্টটা তারা আমাদেরকে দিল না। আপনারা এখানে এটা রেখে যেতে হবে। এটা কি কোনো হসপিটালের প্রোটোকল নাকি উপরের থেকে নির্দেশ ছিল? আমরা তাদের আমজাদের পরিবার যখন তাদেরকে জিজ্ঞাসা করে এবং সাথে আমাদের নেতাকর্মী যাদেরকে পাঠিয়েছেন তারা জিজ্ঞাসা করে, তারা বলে যে না, এটা দেওয়া যাবে না, এটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আছে, দেওয়া যাবে না, লাস্টটা এখানে থাকবে। লাস্টটা তারা কিন্তু দেয়নি ওই দিন। শুধু এভাবে না, অন্য হাসপাতালে কিন্তু আমরা একই নিউজ পেয়েছি, যাদেরকে আহত অবস্থায় যাদেরকে গিয়েছে হাসপাতালে, যারা মারা গিয়েছে তাদের লাশগুলো কিন্তু তারা দেয়নি। এবং যারা আহত অবস্থায় যারা হাসপাতালে ছিল তাদেরকেও কিন্তু নানাভাবে তাদের উপরে কিন্তু সেখানে কিন্তু উল্টা আরও টর্চার করা হয়েছে চিকিৎসার পরিবর্তে। এরপরে 21শে জুলাই থেকে যখন কারফিউ কারফিউ ঘোষণা করা হলো, আমরা কারফিউ ভঙ্গ করে আমরা কিন্তু মিছিল করি। আমরা মিছিল থেকে মনে পড়লো যে এই আন্দোলন যখন চলছিল তখন কি আপনাকে আইডেন্টিফাই করা হয়েছে বা স্পেসিফিক্যালি আপনাকে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজেছে? অবশ্যই খুঁজেছে বা কোনো মামলা হয়েছে? আমি আমার
জুলাইয়ের 24 জুলাই আগস্টের আন্দোলনের আগেই আমার নামে 367টা মামলা ছিল জুলাই আগস্টের, এবং আমি তখন আমাকে যখন জুলাই স্টার্ট হলো তখন থেকে তো আপনাকে মনে হয় আইডেন্টিফাই করা হচ্ছে। হ্যাঁ আমাকে আইডেন্টিফাই করে, এবং উত্তরা স্পটটা যেটার কথা বললাম এবং যমুনা ফিউচার পার্কের কথাটা যেটা বললাম, নট অনলি দিস, আপনি রামপুরার এখানে আপনার আফতাবনগরে ব্র্যাক ইউনিভার্সিটির যে আন্দোলনটা, সেই আন্দোলনটাও কিন্তু আমাদের যুবদলের ছেলেদেরকে কিন্তু আমি ওখানে কিন্তু নেতৃত্ব দিয়েছি। এবং রামপুরা টিভি সেন্টারের সামনে কিন্তু ঢাকা শহরের আর একটা বিভীষিক এবং জায়গা তো ছিল রামপুরা টিভি সেন্টারের সামনে এলাকাটি, সে আমাকে তো শুট অ্যাট সাইট আমার নির্দেশই ছিল। তো আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে আজকে আমি আর বাসায় ফিরতে পারবো না, এরকম মানে এরকম সিচুয়েশনে পড়েছিলেন? এটা আসলে সত্যি কথা বলতে কি, আমরা জুলাই আগস্টের আন্দোলনের সময় আমি প্রতিটা দিন বাসা থেকে, আমি যখন আসলে বাসাতে বলতে নির্দিষ্ট কোনো বাসা ছিল না, ফেরারি জায়গা, তারপর যখন যেদিন বের হতাম আসলে সেভাবে ওই মানে বাসায় আর ফিরবো না এটা জেনেই বের হতাম। মানে নিজের আত্মীয় স্বজনকে কি কোনো নির্দেশনা দিয়ে যেতেন যে আমি নাও ফিরতে পারি বা এমন কিছু? আমি বিশেষ করে আপনাদেরকে আরো একটু আমি স্মরণ করে দিতে চাই। আপনারা দেখুন, জুলাইয়ের 25 জুলাইয়ের পর থেকে, যখন আপনার 21 জুলাই থেকে 25 জুলাই, এটা ছিল একটা খুব একটা টার্নিং পয়েন্ট, কিন্তু এক একদিন এক একটা ঘটনা ঘটছে এবং প্রতিটা দিন প্রতিটা ঘন্টায় ঘন্টায় কিন্তু সিচুয়েশন কিন্তু চেঞ্জ হচ্ছে। একদিক দিয়ে নাহিদদেরকে গ্রেফতারের একটা নাটক, ডিবি অফিসে ভাত খাওয়ানো নাটক, ওদেরকে দিয়ে মুসলেকা দেওয়ার নাটক, আবার ওদিক দিয়ে নাহিদ, সার্জিস, ওরা আবার হলো শিক্ষামন্ত্রীর সাথে আইনমন্ত্রীর সাথে গিয়ে বৈঠক করতেছে, সে বৈঠক করে এক ধরনের স্টেটমেন্ট দিচ্ছে। আবার কিন্তু তাদেরকে কোথাও ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে 21 জুলাই থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যখন খালি করে দেওয়া হলো, কার্যত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতাকে কিন্তু আমরা কোনো জায়গায় কিন্তু আমরা প্রকাশ্যে কিন্তু আমরা কিন্তু আর পাইনি আসলে নেতৃত্ব তারা কীভাবে ঘোষণা দিচ্ছে। এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনার 22 জুলাই অথবা 23 জুলাই পর্যন্ত ওরা কিন্তু যে 9 দফা কর্মসূচি যেটা ঘোষণা ছিল, সে 9 দফা কর্মসূচির মধ্যে কোথাও কিন্তু সরকারের পদত্যাগের দাবি কিন্তু ছিল না। আপনি স্পষ্ট করে কিন্তু আপনার যদি সেটা যদি আপনারা খেয়াল করে দেখেন, ছিল না কিন্তু। এরপরে 25 জুলাই, 26 জুলাই, 25 জুলাইয়ের পর থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু আবার কিন্তু আস্তে আস্তে করে সে আন্দোলনটা কিন্তু আবার কিন্তু নতুন করে কিন্তু দানা বাঁধতে শুরু করলো। এবং তখন আমি ওই পুরনো আপনার প্রশ্নে চলে আসি, তখন কিন্তু মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা সারা ঢাকা শহরে এবং সারা বাংলাদেশে তারা কিন্তু রাত্রেবেলায় কিন্তু আপনার সবাইকে গ্রেফতারের জন্য কিন্তু তারা অভিযান করতো। এক একটা এলাকা ব্লক দিয়ে, ব্লক রেড যেটাকে বলে, ব্লক রেডগুলো যে ঘরে যে বাসায় ঢুকে যদি কোনো ছাত্রকে যারা পেয়েছে, যাদের বয়স আপনার 17 থেকে শুরু করে 25 বছর বা এই পর্যন্ত তাদের কিন্তু বাসা থেকে তাদের কিন্তু অ্যারেস্ট করে নিয়ে আসছে। বাসায় ঢুকে কিন্তু সবার কিন্তু মোবাইল কিন্তু চেক করতো, মোবাইলের মাধ্যমে কি তাদের কি পোস্ট আছে, যারা ফেসবুকে তারা কি জুলাই আন্দোলনের সাথে জড়িত নাকি, প্রতিটা এলাকা তারা কিন্তু ব্লক রেড কিন্তু দিত। এবং ওই দিনগুলো যে রাত্রিগুলো আমাদের জন্য যে কি পরিমাণে যে বিভীষিকাময় ছিল, এলাকাটাতে ব্লক রেড দিয়ে তারা সেভাবে কিন্তু খুঁজে বের করে তাদেরকে আমাদেরকে কিন্তু, এবং শুধু সেটা না, ওই সময় কিন্তু ব্লক রেডের কিন্তু মূল টার্গেট ছিলাম কিন্তু আমরা বিএনপি সহ আমাদের দলীয় যারা সরকার বিরোধী যারা আমরা ছিলাম, আমাদেরকে কিন্তু টার্গেট করে কিন্তু খোঁজা হয়েছে কিন্তু প্রতিটা এলাকায় ব্লক রেড দিয়ে। তখন আসলে সারাটা রাত্রিবেলায় আমরা কিন্তু সেই মানে নির্ঘুম কাটাতাম। এবং কতটা কৌশলে যে তখন আমাদেরকে তখন সে রাত্রিবেলায় আমাদের যে পার করতে, যেমন অনেক সময় আমি আমার ব্যক্তিগত বলি, আমি তো 3-4 রাত্রি আমি তো দেখা গেছে দারোয়ানের ভূমিকা পালন করেছি। যে ব্লক রেটে পুলিশ এসেছে, আমি বাড়ির দারোয়ান হিসাবে আসি, এভাবে কিন্তু কাটিয়েছি 3-4 রাত্রি। এবং 3 তারিখ, 3 আগস্ট, 4 আগস্ট বলা ছিল এটাই ছিল হলো আপনার হলো আমাদের 5 আগস্টের চূড়ান্ত বিজয়ের আগে যে প্ল্যাটফর্মটা কিন্তু 3 আগস্ট এবং 4 আগস্ট হয়। এবং বিশেষ করে আগস্টের 1 তারিখ থেকে আমি আমার স্ত্রীকে আমি তাকে আনুষ্ঠানিক বিদায় নিয়ে নিই তার কাছ থেকে। আপনি তো ভাই যেদিন থেকে আওয়ামী লীগ গভর্নমেন্ট, ফ্যাসিস্ট গভর্নমেন্ট ক্ষমতা আসে তখন থেকে আন্দোলনের সাথে জড়িত, এর আগে থেকেই। তো তখনের আন্দোলনগুলো, তখনের যে মুভমেন্ট, সেটা আর জুলাইয়ের মধ্যে ডিফারেন্স? আমি দুইটা কথা বলবো আপনাকে, দুইটা কথা বলবো। 26 জুলাই 2011 আমার মা ইন্তেকাল করেছেন। আওয়ামী লীগ 2008 বা 2009 সাল থেকে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আমি কিন্তু 2008 সাল থেকেই কিন্তু আমি কিন্তু
ফেরারি জীবনযাপন করেছি, প্রথমেই বলেছি। 2010-এ এবং 2011-তে আমার মা, বিশেষ করে 2011-র আমি মানে খুব সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারির কথা বলি, মা হঠাৎ করে খবর এসলো মা খুবই অসুস্থ, মা কথা বলতে পারতেছে না। আমি নিজেকে আমি আর নিয়ন্ত্রণে রাখতে না পেরে আমি অনেক রাত্রিবেলায় যে কোনো কৌশল অবলম্বন করে আমার মার পাশে গিয়ে বসি। আমার মা ঘুমিয়েছিল, মা কথা বলতে পারতো না। আমি আমার মার পাশে বসার পর আমার মা বসে পড়ে। আমার মা আমার বসে আমাকে হাত বলে বলতেছে, বাবা তুই তাড়াতাড়ি বাসা থেকে চলে যা, তুই আসছিস পুলিশ তোকে এখনই গ্রেফতার করে নিয়ে যাবে। আমার মা মৃত্যুশয্যায় ছিল, সে কথা বলতে পারত না। যে বাবা তুই চলে যা, যে কোনো মুহূর্তে পুলিশ আসবে, তোকে গ্রেফতার করে নিয়ে যাবে। এটা ছিল, আমি 2011-র কথা বলতেছি। আমার মা 26শে জুলাই ইন্তেকাল করে। মার মৃত্যুর শয্যায় আমি থাকতে পারিনি। আমি একটা ছেলে হিসাবে আমার মার পাশে আমি থাকতে পারিনি। তো 2024 সালের আমি বলা চলে, আমি আমার ওয়াইফকে একদিন আমি ফোনে আমি বললাম যে আসলে আমি তোমার সাথে হয়তো আমার দেখা নাও হইতে পারে, তুমি মানসিকভাবে প্রস্তুত থেকো। কারণ তখন প্রতিদিন এক একটা এলাকাকে এমনভাবে ব্লক রেড দিচ্ছে রাত্রেবেলায়, উপরে দিয়ে হেলিকপ্টার ঘুরে একটা এলাকায় ব্লক রেড দিয়ে ধরতেছে এবং আমাদেরকে টার্গেট করে যেখানে পাইতেছে সেখানেই কিন্তু তারা কিন্তু ওই সময় কিন্তু আপনার 28শে জুলাই, 29শে জুলাই, 30শে জুলাই, 1 আগস্ট, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ রাত্রেবেলায় ব্লক রেড দিয়ে যাকে পাচ্ছে বিনে বেচারে অনেকে কিন্তু রাত্রেবেলায় কিন্তু মেরে ফেলেছে। সেই হিসাবগুলো কিন্তু আমরা এখন কেউ জানি না কয়জনকে মেরেছে। আমার ওয়াইফকে আমি একরকম নসিহতি করেছি, আমি যদি আর কখনো তোমার সাথে দেখা না হয়, আমার লাশটাও যদি না পাও, তুমি কীভাবে করবা, ও আমার ওয়াইফও কোথায় থাকবে, কীভাবে চলবে, এগুলো সব কিছু কিন্তু আমার কিন্তু একটা নসিহত করাই তার প্রতি আমার ছিল। আমার বৃদ্ধ বাবা এখনও বেঁচে আছেন, আমার বাবার কাছ থেকে সেই বিদায়টা আমি নিয়ে নিয়েছি। ওগুলো তো অবশ্যই ফোনে ওগুলো তো বলার তোর অপেক্ষা রাখে না। আমার বাবা কাঁদতো শুধু। আসলে এই সময়গুলো আমরা তো সেভাবে পার করে এসেছি, জুলাই আগস্টগুলো। আজকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান আমরা শুধু আজকে ছাত্রদেরকে আমরা কৃতিত্ব, হ্যাঁ ছাত্ররা কোটা সংস্কার আন্দোলন করেছে, কোটা সংস্কার আন্দোলন থেকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হয়েছে, সে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এটা কি শুধুমাত্র ছাত্রদের অংশগ্রহণ ছিল? 26শে জুলাইয়ের পর থেকে 5ই আগস্ট পর্যন্ত একটি রিক্সাওয়ালা, একটা ভ্যানওয়ালা, একজন ফুটপাতের দোকানদার, একটা সাধারণ একজন গৃহবধূ, তারা যেভাবে রাস্তায় নেমে এসেছে, যারা নিজের জীবনকে যারা কিন্তু আপনার বিপন্ন করে, যারা নিজের জীবনের মায়া ত্যাগ করে, তারাও তো রাস্তায় নেমে এসেছে। আমার খুব দুঃখ হয় মাঝে মধ্যে, ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পরে উনি প্রথম যখন আমেরিকা জাতিসংঘে গিয়েছিল, দুইজন ছাত্র উপদেষ্টাকে দুই পাশে দাগিয়ে তারা বলেছিল দে আর দ্য মেন্টরস না কি যেন বলেছিল, মাস্টার মাইন্ড বলেছিল। আমার খুব দুঃখ লাগে। আমি ওই দিন আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম। মাস্টার মাইন্ড জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড বাংলাদেশের মেটিকুলাস ডিজাইন বলেছেন আই থিংক। তো সেখানে ডক্টর ইউনূস সাহেব কেন একজন রিকশাওয়ালা নিয়ে গেলেন না? ডক্টর ইউনূস সাহেব কেন একজন সাধারণ একজন গৃহবধূকে নিয়ে গেলেন না? যে একটা মা তার শিশু যখন রাস্তায় যখন আন্দোলনের জন্য নেমে এসেছে, তার হাতে রুটি বানানোর একটা বেলুন ছিল, আরেকজন মা তার হাতে দেখলাম সসপেন। আমি যে বলি, আপা এটা কেন নিয়ে আসলেন? বলেছে আমার বাচ্চার দিকে যে মারতে আসবে সসপেন দিয়ে তার মাথা বাড়িয়ে আমি ভেঙে ফেলবো। জুলাই আগস্টের সেই স্পিরিটগুলা, সেগুলো কি আপনার বললেই কি সেগুলো চলে যাবে? সেগুলো কখনো যাওয়ার নাই। আসলে এই জায়গাগুলোতে আসলে আমাদের, আমি মনে করি যে 71 বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে। 71 ছাড়া আমাদের বাংলাদেশ সৃষ্টি হতো না। আর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান আমাদের অধিকারগুলোকে ফিরিয়ে দিয়েছে, গণতান্ত্রিক অধিকার, ফ্রিডম অফ স্পিচ, হ্যাঁ গণতান্ত্রিক অধিকারগুলোকে আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। আজকে বাংলাদেশের যে একটি বৈষম্যহীন যে একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে
যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি 2023 উনি যখন 31 দফার একটি ঘোষণা দিয়েছিলেন, সেই 31 দফার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেখুন আমরা কিন্তু আমাদের মাত্র তো সরকারের মেয়াদ মাত্র 6 মাস হয়েছে। আসলে 6 মাসে তো সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব না, বাট একটা ইংলিশে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু উনি শপথ গ্রহণ করার পরে প্রথম দিন থেকেই ওনার কর্মকাণ্ডে কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে একটি বৈষম্যহীন একটা মানবিক বাংলাদেশ গড়ার লোককল্পে উনি কতটুকু উনি সংকল্পবদ্ধ। আমরা যে জুলাইয়ের ধারাবাহিকতা নিয়ে কথা বলছিলাম, যে আপনি তো 18 জুলাইয়ের কথা বললেন, এরপরে কিছু ঘটনার কথা বললেন। আপনি এরকম কি কোনো অ্যাট্রসিটি দেখেছেন আপনার চোখের সামনে ঘটতে, যেগুলো মানে অনেকটা চাপা পড়ে গেছে, যেগুলো নিয়ে এখন আর কথা হয় না? হ্যাঁ, একটু চাপা পড়ে গিয়েছে বলতে দেখুন আমি আপনাকে একটু কথা বলি, যেমন আমি উত্তরার স্পটের কথা আমি বলি। উত্তরাতে ওই দিন যখন আপনার হলো, আমি তো সরি এটা 4ই আগস্টের কথা বলি, 4ই আগস্টের কথা বলি। 4ই আগস্টে ছিল আসলে আমাদের 5ই আগস্টের মানে চূড়ান্ত বিজয়ের জন্য মূল প্ল্যাটফর্মটা কিন্তু 4ই আগস্ট কিন্তু তৈরি হয়ে যায় সারা বাংলাদেশে কিন্তু। এবং ঠিক তারই ধারাবাহিকতায় কিন্তু 4ই আগস্টের সে আন্দোলনের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে 4ই আগস্টের সেই উত্তরা স্পটে কিন্তু সেখানে কিন্তু আন্দোলনের নেতৃত্বে আমিই ছিলাম একটা। কারণ এখানে সাধারণ ছাত্রছাত্রী যারা ছিল, অন্য অন্য পেশাজীবীর ভাই বোন যারা ছিল, তারা যা হোক এটা কীভাবে তারা জানি না, দেখা গেছে তারা আমাকে সামনে নিয়ে তারা কিন্তু আগাচ্ছে। তারা কিন্তু একটু পর পরে যখন বিশেষ করে আপনার একটা স্পটের কথা আমি আপনাকে বলি, আপনার আজমপুর বাস স্ট্যান্ড থেকে যে রাস্তাটা দক্ষিণখান রেলগেটের দিকে গিয়েছে, লাস্ট প্রতিরোধটা আওয়ামী মাফি ফ্যাসিস্ট হাসিনার সন্ত্রাসীরা ওই দিন থেকে কিন্তু সর্বশেষ তারা কিন্তু অস্ত্র ওই দিন থেকে তারা কিন্তু একবার রেল লাইন পার হচ্ছে, রেল লাইনটা পার হয়ে তারা কিন্তু আমাদের ওই জায়গাটায় তারা গুলি করতেছে, গুলি করে আবার তারা চলে যাচ্ছে। তখন আমাদের ওখানে সব ছাত্রবন্ধুরা সব আমার কাছে আসলো, অন্য ভাই, কারণ প্রতিটা জায়গায় কোথায় যেতে হবে সেটা আমরা করতেছি। তখন আমরা ওখানে যাওয়ার পরে তখন আমরা আমাদেরকে বললো যে ভাই ওখানে তো এভাবে ওরা দিক দিয়ে আসতেছে, আমরা কি করব। তখন আমি আবার 3টা টিম তৈরি করে দিলাম আজমপুর থেকে। একটা টিমটা হলো করে দিলাম রাজুক কলেজের পিছন সাইড থেকে একটা টিম যাবে, আর একটা সোজা আমরা যারা আছি আমরা আজমপুর বাস স্ট্যান্ড থেকে যে রাস্তাটা দক্ষিণখানের দিকে সোজা চলে গেছে আমরা এদিক দিয়ে যাব। আর একটা টিম করে দিলাম 4 নম্বর সেক্টরে যে আপনার মাঠটা আছে ওই মাঠের ওদিক দিয়ে আর একটা টিম যাবে। এই 3টা টিম আমরা ত্রিমুখী যখন আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে আমরা যখন ঘিরে ফেললাম, তারা ওই দিনই দেখা গেছে তাদের অস্ত্র শস্ত্র তারা নিয়েও কেউ পালাইছে, কেউ ফালাইতেও পালাইছে। ওটা ছিল একটা মানে খুব চমকপ্রদ একটা বিষয় ছিল। প্রথম কখন বুঝতে পারলেন যে আমরা আমাদের অবজেক্টিভের দিকে প্রায় চলে এসেছি, মানে শেখ হাসিনা বা ফ্যাসিস্ট রেজিমের সময় প্রায় শেষ, কখন বুঝতে পারলেন? না, এটা তো আসলে 4ই আগস্ট যখন আমরা বলা চলে, এখানে যখন প্রতিটা জায়গা থেকে যখন আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনার খুব সম্ভবত আগস্টের 1 তারিখে বা 2 তারিখে মানে যাকে আসলে মিডিয়াতে কাকা বললে সবাই খুব ভালো করে চিনে, কাউয়া বললে ভালো করে চিনে, সে যখন আপনার খুব ঘোষণা দিল যে ঢাকা শহর খালি করতে তার 30 মিনিট সময় লাগবে। আপনার কি মনে আছে কথাটা? অবশ্যই। সে যখন 30 মিনিট যখন সে বললো যে 30 মিনিট তার যথেষ্ট, তার এক যুবলীগ ছাত্রলীগই যথেষ্ট, 30 মিনিটের মধ্যে সে সব খালি করে ফেলবে। আসলে সারা বাংলাদেশের মানুষ সেদিন তাদেরকে দেখিয়ে দিতে চেয়েছিল যে 30 মিনিট তোরা পারিস না, আমরা বাংলাদেশের সাধারণ মানুষ, আমরা যারা আছে আন্দোলনকামী মানুষ, আমরা পারি ওই দিন দেখে। তো প্রতিটা এই জায়গাতে যখন আমরা যখন একটার পর একটা যখন প্রতিরোধ তাদের যখন আমরা গড়ে তুললাম এবং তারা যখন পিছু হটতে লাগলো, এবং আমরা ওই দিনই বুঝতে পারলাম যে তারা যখন আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা হাসিনার যারা হলো পালিত সন্ত্রাসীরা তারা ওই দিন যখন পালিয়ে যেতে লাগলো এবং উত্তরা পূর্ব থানার পুলিশরা তখন এভাবে হাত তুলে কিন্তু তারা সারেন্ডারও করলো যে ভাই আমরা আজকে দেখেন আজকে কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে গুলি করতে আসতেছি না ভাই আপনারা। তাছাড়া তখন এই কিছু কিছু সিমটম আমাদের মনে হলো যে না, ওরা যে পালিয়ে গেল আওয়ামী লীগের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা, ওরা আর ব্যাক করার ওদের সুযোগ আজকে এদিকার নাই। এবং বলা চলে এটা খুব সম্ভবত আমি আপনাকে বলি যে খুব সম্ভবত 4ই আগস্ট বিকাল 4টার সময় কিন্তু আমরা উত্তরা কিন্তু আওয়ামী মুক্ত করে ফেলেছি। এবং ওই 4ই আগস্ট এর পরবর্তীতে আমরা দেখতে পেলাম যাত্রাবাড়ি থেকেও আমরা ভালো সংবাদ পাচ্ছি, ওদিকেও কিন্তু আওয়ামী লীগের সব সন্ত্রাসীরা
ওরা ওদিক থেকে পালাচ্ছে, এদিক থেকে উত্তরাতে আমরা বিকালবেলায় করেছি। এবার প্রতিটা জায়গা থেকে কিন্তু আওয়ামী লীগের ওরা কিন্তু ওই দিনই কিন্তু পিছু টান, কিন্তু ওদের মধ্যে যে একটা অহংকার ছিল, দাম্ভিকতা ছিল, যে পুলিশ র্যাব পুলিশের সহায়তা নিয়ে 30 মিনিট আমাদেরকে ওরা খাইলো, যখন উল্টা যখন ওরা আমাদের কাছ থেকে দৌড়ানি টাকাইলো, তখনই কিন্তু ওরা কিন্তু বলা ছিল ওদের ওই দিনই তাদের বিজয় ঘণ্টাটা বেরিয়ে গেছে। এবং 5ই আগস্ট দেখেন আপনার ঢাকা আমরা উত্তরা থেকে যে কমপক্ষে আমার মনে হয় 5-6 লাখের কম হবে না, সে বিশাল মিছিল কিন্তু আমরা কিন্তু উত্তরা থেকে আমরা কিন্তু যখন গণভবনের দিকে আসতে থাকি, এবং আমরা পথের মধ্যে আসতে আসতেই দেখা গেছে যখন সকাল খুব সম্ভবত 11টা থেকে 12টা এরকম হবে মনে হয়, মোবাইলের ইন্টারনেটটা বন্ধ ছিল, তখনই বললাম সামথিং হ্যাপেন্ড, কিছু হয়ে গেছে। আমরা যখন হাঁটতে হাঁটতে যখন আমরা মহাখালী উত্তরা থেকে এত আমরা সেই মানে 4-5 লোকের বিশাল মিছিল নিয়ে আমরা যখন লং মার্চের গণ আসতেছি, হাঁটতে যখন আমরা মহাখালী এখানে বাস স্ট্যান্ডের কাছাকাছি যখন পৌঁছালাম, তখনই আমরা সে আলহামদুলিল্লাহ, তখন আমরা যেমন আমি আমি তখন নিজেও আমি সিজদায় লুটিয়ে পড়লাম। আমার মধ্যে এরকম শত শত মানুষ তারা সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর প্রতি তারা কৃতজ্ঞতা জানাচ্ছে, শুকরিয়া আদায় করছে। তো এই যে এত ত্যাগ, এত অ্যাট্রসিটি, আপনারও অনেক বছরের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করে একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছেন, গণতান্ত্রিক অধিকার হয়তো আবার ফিরে আসছে বা এসেছেই বলা যায়। তো এর মধ্যে এখন যে অনেকগুলো আওয়ামী লীগের যে সফট পাওয়ার আমরা দেখতে পাচ্ছি, যেগুলো অ্যাক্টিভেট হয়ে গেছে আফটার 5th অগস্ট, এখনও অনেকে জুলাইকে ছোট করতে চায়, যে জুলাই একটা প্ল্যান ছিল, জুলাইয়ের মাধ্যমে একটা সরকারকে পতন করা হয়েছে, এটা আমেরিকার ষড়যন্ত্র ছিল, বা এরকম অনেক কিছু বলে এই জিনিসটাকে মানে ছোট করার চেষ্টা করা হয়। এই ব্যাপারে আপনি এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? দেখুন, জুলাইকে প্রশ্নবিদ্ধ কারা করতে চায়? জুলাইকে প্রশ্নবিদ্ধ তারাই করতে চায় যারা দীর্ঘদিন ধরে একটি পরাধীন বাংলাদেশ দেখতে চেয়েছে, যারা দীর্ঘদিন ধরে একটি রাষ্ট্রের একটা হলো শিকল মানে কি বলে এটাকে আজ্ঞাবহ একটা রাষ্ট্র চেয়েছে, এবং জুলাইটাকে কারা হলো অস্বীকার করতে চায়, যারা কখনো চায় না একটি স্বাধীন সমৃদ্ধশালী বাংলাদেশে থাকুক, তারাই তো চাই। আসলে ওদের প্রেতাত্মারা আসলে 17 বছর ধরে ওদের প্রেতাত্মারা তো সব জায়গায় আছে। সে প্রেতাত্মারা আসলে তারা কিন্তু দেখেন, এরা কিন্তু আবার গিরগিরিটির মতো কিন্তু আবার রং বদলায়। কিন্তু 5ই আগস্টের পরে এরা কিন্তু দেখেন, কিন্তু এরা কিন্তু আবার সেই জুলাই আন্দোলনটাকে তারা একদিক দিয়ে স্বাগত জানিয়েছে, এবং তখনই কিন্তু তারা আবার নানাভাবে মব নামের একটা শব্দ তৈরি করে তারা কিন্তু এটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। আবার এরাই কিন্তু আবার দেখেন, যে আমি আপনাদেরকে একটা ঘটনা বলি, যে আপনার 24 সালের আপনার যে দুর্গা পূজাটা যেটা হলো, এরা হলো সেই শ্রেণীটা আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যখন আপনার সেই কিছু কিছু আপনার যেগুলো দেখা গেছে যে রাতের আধারে কিছু কিছু আপনার ওই একটা ভিডিও ফুটেজ, সম্ভবত এটা সিরাজগঞ্জের একটা ভিডিও ফুটেজ, একটা মন্দিরের একটা পুরোহিত বা তার সহকারী যারা আছে, আসলে রাত্রে 11টা-12টার পরে মন্দিরে কিন্তু তখন কিন্তু লোকজন কিন্তু থাকে না, তখন ওরা কি করছে, রাত্রেবেলায় ওরা হলো একটা ওদের প্রতিমার একটা আঙ্গুল ভেঙেছে, আঙ্গুল ভেঙে সে ভিডিওটা কিন্তু সাথে সাথে তাদের কাছে পাঠিয়ে দিয়েছে। এবং এইভাবে কিন্তু তারা কিন্তু বাংলাদেশে যে আসলে একটা মানে মৌলবাদী রাষ্ট্র হিসাবে সংখ্যালঘুদের উপরে আক্রমণ চলতেছে, অত্যাচার চলতেছে সারা দুনিয়াতে, তারা কিন্তু এটা ছাড়ে। এবং পরবর্তীতে দেখা গেল এটা সিসিটিভি যে এখানে একটা ক্যামেরা ফুটেজে একটা সিসি ক্যামেরা ছিল, ওই সেটা জানতো না, সেটা জানতো না। এবং ইন্ডিয়াও প্রচুর প্রোপাগান্ডা ছড়িয়ে চেষ্টা করেছে যে বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে, কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া তো এতটাও বোকা না, দে নো হোয়াটস অ্যাকচুয়ালি গোইং অন। এই যে আপনার ডিসমিসাল ল্যাব আছে, ফ্যাক্ট চেকিং, তাই না? ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে কিন্তু সবই কিন্তু আস্তে কিন্তু বের হয়ে আসছে। ওরা খুব ফায়দা নেওয়ার চেষ্টা করেছিল। এখন সে পরাজিত শক্তি, সে প্রেতাত্মারা, এখন তারা আবার নতুন করে আবার যে এতদিন তারা ঘাপটি মেরেছিল, তারা আবার নতুন করে দেখা গেছে সে জুলাই আন্দোলন, জুলাই আগস্টের সে গণ অভ্যুত্থানটাকে তারা আবার এটাকে মানে হেয় প্রতিপন্ন বা এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এক একদিন কিন্তু এক একটায় তারা কিন্তু মানে থিওরি আবিষ্কার করার চেষ্টা করতেছে। আসলে 71কে নিয়ে যারা প্রশ্ন করেছে তারা বাংলাদেশ থেকে বিলীন হয়ে গেছে, এবং জুলাই আগস্টকে নিয়েও ঠিক এই যারা স্পিরিটটাকে নিয়ে যারা আজকে নষ্ট করবে, তারাও সময়ের সাথে সাথে তারাও তলিয়ে যাবে।
তো আমরা প্রায় আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত এক্সপিরিয়েন্স শেয়ার করলেন। তো যাওয়ার আগে আপনাকে প্রশ্ন করব যে এই যে ত্যাগ এবং যার মাধ্যমে আমরা জুলাই পেয়েছি এবং এরপর একটা মোটামুটি স্বাধীন একটা রাষ্ট্র আমরা পেয়েছি, এই নতুন জেনারেশনের জন্য এবং আপনি যেভাবে জুলাইটাকে দেখেছেন, আপনি নতুন বাংলাদেশটাকে কিভাবে দেখতে চান? অবশ্যই নতুন বাংলাদেশকে আমরা একটি বৈষম্যহীন এবং একটা মানবিক একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে বাংলাদেশের মানুষ যাদের বাক স্বাধীনতা অটুট থাকবে। বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতাকে কেউ আর আপনার কণ্ঠরোধ করার চেষ্টা করবে না। বাংলাদেশের মানুষের ন্যায় বিচারের জায়গাটা নিশ্চিত থাকবে, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত থাকবে এবং সর্বোপরি একটি সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ, যেখানে একটা বলা চলে একটা সমতার ভিতরে একটা রেইনবো বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। এটা আসলে আমাদের সবারই উদ্দেশ্য। এবং আপনারা দেখবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু ওনার 31 দফাতে কিন্তু এই সব কটার কথাই কিন্তু বলেছেন। এবং উনি 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের পরে 17ই ফেব্রুয়ারি উনি শপথ গ্রহণ করার পর থেকে কিন্তু ওনার প্রতিটি কর্মকাণ্ডই কিন্তু বলে দিচ্ছে যে ওনার সে প্রতিশ্রুতি যেগুলো দিয়েছেন 31 দফার আলোকে, সে আলোকে একটি সুখী স্বনির্ভর এবং একটি বৈষম্যহীন একটি মানবিক বাংলাদেশ উনি গড়ার ব্যাপারে উনি দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। এবং আমরা বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই বাংলাদেশ ইনশাল্লাহ প্রতিষ্ঠা হবে। শরীফুদ্দিন ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনেস্ট ডায়ালগে এসে আপনার ব্যক্তিগত সময় দেওয়ার জন্য। সো আপনাদের সবাইকেও ধন্যবাদ, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের এই পুরো পডকাস্টটা শুনেছেন। আজকের মতো আমাদের এই এপিসোডটা আমি শেষ করছি। I'm Tamid Arifin Haq signing out from today's show. I hope you guys have a wonderful day and a happy life.